আসসালামু আলাইকুম। আজকে আমরা বেসিক ইলেকট্রনিক্স বইয়ের বাকি যে কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ আছে ওইগুলো দেখে নেব। তো আমরা প্রথমে পঞ্চম অধ্যায় থেকে একটা প্রমাণ দেখব। প্রমাণ বলতে রচনামূলক প্রশ্ন আর কি, দুঃখিত, প্রমাণ না। আর নবম অধ্যায় থেকে আমরা একটু একটা কোশ্চেন দেখবো। এই দুইটা কোশ্চেন মোটামুটি ভালো লেভেলে ইম্পর্টেন্ট হতে পারে। কালকে এক্সামে দুইটার থেকে একটা কোশ্চেন বা দুইটা কোশ্চেন পেয়ে যেতে পারো, এই জন্য আমি এই দুইটাই সিলেক্ট করলাম তোমাদের লাস্ট মুহূর্তে দেখানোর জন্য। তো চলো আগে দেখে নিই। আচ্ছা, পঞ্চম অধ্যায়টা আগে একটু দেখে নিই। পঞ্চম অধ্যায়তে অধ্যায়ের নাম হচ্ছে বিশেষ ধরনের ডায়োড। বিশেষ ধরনের ডায়োড বলতে কি বোঝায়? আমরা তো সাধারণ ডায়োড দেখছি, সাধারণ ডায়োড দেখতে কেমন হয় সেটা জানি। সাধারণ ডায়োড কীভাবে কাজ করে, ফরওয়ার্ডে কাজ করে কীভাবে, রিভার্সে কেন কাজ করে না, সবই তো দেখছি। সাধারণ ডায়োডের কাজটা কি? সাধারণ ডায়োডের কাজ হচ্ছে কারেন্টকে একমুখী করা, অর্থাৎ এসি কারেন্টকে ডিসি করা, অর্থাৎ রেকটিফায়ার হিসাবে সাধারণ ডায়োড ইউজ করা হয়, তাই না? আচ্ছা, বিশেষ ধরনের অনেক রকমের ডায়োড আছে, তার ভিতর থেকে জিনার ডায়োডটা একটু বেশি ইম্পর্টেন্ট, এটার ইউজটাই বেশি তোমাদের পরীক্ষায় আসে। তো জিনার ডায়োড হতেছে এমন একটা ডায়োড, ধরো এটা দেখতে যে এরকম হয়, সাধারণ ডায়োড এটা কি এরকম সোজা হয় না, এটা সোজা হয় না, এটা জেটের মতো হয় এরকম, হ্যাঁ। তো জিনার ডায়োড দেখতে এরকম হয়, বাকি যে অংশটুকু আছে ওটা ওইরকমই থাকে, এটা অ্যানোড এটা ক্যাথোড, ওরকমই থাকে। তবে জিনার ডায়োডের দুইটা স্পেশালিটি আছে। একটা স্পেশালিটি হচ্ছে সাধারণ ডায়োড কীভাবে কাজ করে, ফরওয়ার্ডে কাজ করে না, রিভার্স দিলে কিন্তু কাজ করে না, রিভার্স দিলে কি হয়, ওপেন হয়ে যায়। কিন্তু জিনার ডায়োড রিভার্সেই কাজ করে। ফরওয়ার্ডে যে কাজ করে না ব্যাপারটা এরকম না, বাট ফরওয়ার্ডে মানে তার যে স্পেশাল যে কাজটা, ওই কাজটা সে ফরওয়ার্ডে করতে পারে না। আচ্ছা, তাইলে সে কাজ করে কিভাবে? রিভার্সে সে তার স্পেশাল কাজটা করতে পারে। এখন সেই স্পেশাল কাজটা কি? এই স্পেশাল কাজটা হচ্ছে জিনার ডায়োডটা তুমি যদি রিভার্স বায়াস করো এবং যদি ঠিকমতো ভোল্টেজ দিতে পারো, মানে ঠিকমতো রিভার্স বায়াস করতে পারো, তাহলে এই জিনার ডায়োডের আড়াইতে তুমি সবসময় একটা ভোল্টেজই পাবা, একটা ফিক্সড ভোল্টেজ পাবা। ঠিক আছে? যেমন ফিক্সড ভোল্টেজ কি, এটার অনেকটা ভোল্টেজ রেগুলেটর বা ভোল্টেজ স্টেবিলাইজারের সাহায্যে তুলনা করতে পারো। পাশাপাশি ফ্রিজ থাকে না, ফ্রিজের উপরে দেখবে একটা থাকে, ওইটা থাকে, ওটার নাম হচ্ছে ভোল্টেজ স্টেবিলাইজার। ভোল্টেজ স্টেবিলাইজারের কাজ কি? লাইনের ভোল্টেজটা আপ ডাউন করে, কখনো 100 মনে করো 200-তে চলে আসে, কখনো 250 হয়ে যায়। মনে করো তোমার ফ্রিজটার 220 ভোল্ট দরকার, সেফ জোন, সে 220 হলে পারফেক্টলি ওয়ার্ক করতে পারে। তাহলে তাদের কেন স্টেবিলাইজার দেওয়া হয়? এই কারণেই যেন লাইনের ভোল্টেজ যেন আপ ডাউন হইলেও তার আউটপুট ভোল্টেজটা যেন সেই 220ই থাকে। জেনার ডায়োড মূলত এরকমই, ঠিক এইভাবেই কাজ করে। এই জেনার ডায়োডে তুমি যদি একটা এদিকে যদি একটা মনে করো, কথার কথা আমি একটু এঁকে দেখাই, ওয়েট, মনে করো একটা আমরা জিনার ডায়োড নিলাম, নিয়ে এইখানে একটা ভোল্টেজ সোর্স লাগাইলাম, ঠিক আছে? এটা রিভার্স বায়াস করলাম, মনে করো এটা নেগেটিভ এটা পজিটিভ, রিভার্স বায়াস করলাম, সরি ভুলে ফেলছি একটু। রিভার্স বায়াস করতে গেলে তো এই দিকে দিতে হবে, এটা পজিটিভ, তার মানে দিতে হবে নেগেটিভ, আর এদিকে যেহেতু নেগেটিভ আছে তার মানে দিতে হবে পজিটিভ। এরকম একটা বায়াস করলাম। এরকম বায়াস করার পরে কথার কথা ধরে নাও এই জিনার ডায়োডটা হচ্ছে মনে করো 5 ভোল্টের, কত ভোল্টের? 5 ভোল্টের। তাহলে তুমি যদি রিভার্স বায়াস করো না, এখানে তুমি যদি 10 ভোল্টও দাও, এই আউটপুটে না তুমি 5 ভোল্টই পাবা। ঠিক আছে? আউটপুটে কত পাবা? 5ই পাবা। তার মানে জিনার ডায়োডের কাজটা কি বুঝাইতে পারছি তো? জিনার ডায়োডের কাজটা হচ্ছে আউটপুটে একটা ফিক্সড ভোল্টেজ প্রদান করা। ঠিক আছে? মানে এই জিনার ডায়োডের যত রেটিংয়ের হবে, এরকম বাজারে রেটিং দেওয়া থাকে 5 ভোল্ট, 10 ভোল্ট, 15 ভোল্ট, 20 ভোল্ট, যত রেটিংয়ের হবে অত রেটিংয়ের জিনার ডায়োড কী করবে, তুমি যদি পারফেক্টলি তাকে রিভার্স বায়াস করতে পারো, তাহলে তার আউটপুটে কি ঠিক এক্স্যাক্টলি তার যে রেটিং আছে ওই রেটিং অনুযায়ী ভোল্টেজ পাবা। ঠিক আছে? তাহলে জিনার ডায়োড একটা স্পেশাল টাইপের ডায়োড, এটা আমরা বুঝতে পারলাম। এটা সংজ্ঞা যদি আসে জিনার ডায়োড কি, এটা লিখে দিবা। জিনার ডায়োড হচ্ছে একটা বিশেষ ধরনের ডায়োড, যেটা রিভার্স বায়াসে কাজ করে এবং এর আউটপুটে কি একটা নির্দিষ্ট ভোল্টেজ প্রদান করে। ঠিক আছে? জিনার ডায়োড দেখতে কীরকম হয়? এরকম হয়। আর জিনার ডায়োডের কয়েকটা ইউজ দেখে যেও, কোথায় কোথায় কাজে লাগে, ভোল্টেজ স্টেবিলাইজার আর কি আছে, মিটার প্রোটেকশন, আরও এরকম 2-3টা আছে, ওই কাজগুলো একটু দেখে যেও, এগুলো ইম্পর্টেন্ট, সংক্ষিপ্ততে আসতে পারে। আর জিনার ডায়োডের বৈশিষ্ট্য রেখা, জিনার ডায়োডের বৈশিষ্ট্য রেখা ডায়োডের যে বৈশিষ্ট্য রেখা আছে সেম বৈশিষ্ট্য রেখা। ঠিক আছে? আর কিছু না। এখন চলো আমাদের ইয়তার যে ইম্পর্টেন্ট রচনামূলক সেটা দেখে ফেলি, যে জিনার ডায়োডের সাহায্যে ভোল্টেজ রেগুলেটর হিসাবে কাজ করে সেটার কার্যপ্রণালী বর্ণনা করে। এটা অনেকভাবে আসতে পারে, বাট এই কথাটুকু উল্লেখ থাকবে যে জিনার ডায়োডের সাথে ভোল্টেজ রেগুলেটর বা ভোল্টেজ স্টেবিলাইজার সার্কিটের বর্ণনা দাও। মানে জিনার ডায়োড আর ভোল্টেজ রেগুলেটর বা ভোল্টেজ স্টেবিলাইজার কথাটা প্রশ্নে উল্লেখ থাকবে, এটা রচনামূলক হিসাবে আসতে পারে। তো এটা দেখো, প্রথমে আমরা কি করব, এরকম একটা সার্কিট আঁকলাম। এই যে একটা সার্কিট আঁকলাম, দেখো এখানে একটা ইনপুট ভোল্টেজ বি ইন, তারপর একটা জিনার ডায়োড দিছি, আর জিনার ডায়োডের আড়াআড়িতে কি করছি, একটা লোড দিছি। ভোল্টেজ স্টেবিলাইজার বা ভোল্টেজ রেগুলেটর রাখার কাজ মানে কি? মানে এইখানের ভোল্টেজটা যতই আপ ডাউন করুন, এই পাশে কি এই যে বি জিরো যে ভোল্টেজটা আছে, আউটপুট ভোল্টেজটা কি থাকবে? সেম থাকবে। এটা কিভাবে সেম রাখে জিনার ডায়োড, সেটাই চলো আমরা দেখি। তো এইখানে প্রথমে কি করবো, প্রথমে তুমি এখানে দেখো কি কি জিনিসপত্র আমরা আঁকছি, সেগুলো বর্ণনা দিছি। এই বি ইন মানে কি? ইনপুট ভোল্টেজ,
এই যে B0 মানে কি, B0 মানে হচ্ছে আউটপুট ভোল্টেজ, লোডের আইটা যেটা পাইতেছে আউটপুট ভোল্টেজ। এই আইটা কি, এই আইটা দেখো তো এই সার্কিটের টোটাল কারেন্ট না, এই আইটা হচ্ছে টোটাল কারেন্ট। আর এই IZ-টা কি, জিনার ডায়োডের ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা না, তাহলে এটার নাম কি, জিনার কারেন্ট। আর এই IL-টা কি, IL-টা দেখো লোডের ভিতরে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্ট না, তার মানে IL হবে কি, লোড কারেন্ট। ঠিক আছে, আচ্ছা এই আরটা কি, এই আরটা বলা হয় কারেন্ট লিমিটিং রেজিস্টর, বা তোমরা শুধু রেজিস্টর দিলেও হবে। ঠিক আছে, যে কারেন্ট লিমিটিং মনে না থাকে শুধু রেজিস্টর দিলেও হবে, এটা কারেন্ট লিমিটিং রেজিস্টর বলা হয়। আর এই RL-টা তো হচ্ছে লোড, তাই না, এটা তো লোডই। ঠিক আছে, এখানে কিছু একটা লাইট থাকবে, লাইট, ফ্যান বা হাবিজাবি ফ্রিজ সামথিং কিছু একটা থাকবে। এখানে আমরা কি RL দিয়ে বুঝাইছি, RL দিয়ে মানে কি বুঝাইছি, লোড রেজিস্ট্যান্স। ঠিক আছে, আচ্ছা তো কাহিনী কি হবে, কাহিনী এখানে দুই রকমের কাহিনী হইতে পারে। এক হইতে পারে কি, তোমার মনে করো এখানে 220 ভোল্ট দরকার, কিন্তু ইনপুট ভোল্টেজ কি হয়ে যেতে পারে, বেড়ে যেতে পারে, 220-এর বেশি হয়ে যেতে পারে, 230, 240 এরকম হয়ে যেতে পারে, মানে কি ইনপুট ভোল্টেজ বেড়ে যেতে পারে। একটা কাহিনী কি হইতে পারে, একটা কাহিনী হতে পারে কি কি, এই ভোল্টেজটা কমে যেতে পারে, তাই না, অনেক সময় কি বাসাবাড়ির ভোল্টেজ কমেও যায় না। আচ্ছা, তার মানে দুইটা কেস আসতে পারে, একটা কেস হচ্ছে কি ভোল্টেজ বেড়ে যেতে পারে, আরেকটা কেস কি হতে পারে, ভোল্টেজ কমে যেতে পারে। তো চলো দুই কেসই দেখি সে জেনারেটর আসলে কীভাবে কি নিয়ন্ত্রণ করতেছে। যখন মনে করো ধরে নিলাম প্রথম কেসে কি ইনপুট ভোল্টেজ বেড়ে গেল, যখন ইনপুট ভোল্টেজ বেড়ে যায়, আচ্ছা ইনপুট ভোল্টেজ বাড়লে কি কি বাড়বে দেখো তো, ইনপুট ভোল্টেজ বাড়লে নিশ্চয়ই এই Bin এর মান বেড়ে যাবে, তারপরে এখানের কারেন্টটা বেড়ে যাবে, যদি ভোল্টেজ বাড়ে তাহলে মোট কারেন্ট কি হয়ে যাবে, বেড়ে যাবে। ঠিক আছে, মোট কারেন্ট বেড়ে যাবে। আর কি বাড়বে দেখো তো, তখন এই IZ-টাও বেড়ে যাবে। তখন কি, এই যে বাড়তি ভোল্টেজটা বা বাড়তি কারেন্টটা যে হইলো, এই কারেন্টটা কোথার ভিতর দিয়ে যাবে, এই জিনার ডায়েটের ভিতর দিয়ে আইসা এদিকে চলে আসবে, ওটা লোডে যাইতে দিবে না। জিনার ডায়েটের কাজই তো এটা, তাই না, ভোল্টেজটারে ফিক্স রাখা। তার মানে যখন আমরা ইনপুট ভোল্টেজ বেড়ে গেল, তখন কি হলো, এই আইটা বেড়ে গেল, এই বাড়তি আইটা কি হবে, এই জিনার ডায়েটের ভিতর দিয়ে IZ কারেন্ট হিসাবে এইদিকে আইসা লোডের এখানে চলে, সরি সোর্সের এখানে চলে আসবে, এটা আর কি লোডে যাবে না। অর্থাৎ ভোল্টেজ যদি বেড়েও যায় কোনো কারণে, ভোল্টেজ বাড়লে Bin বাড়তেছে, আই বাড়তেছে, এই বাড়তি আই কি, এই যে জিনার ডাটের ভিতর দিয়ে IZ এর মাধ্যমে এই দিকে সোর্সে চলে আসবে। তখন কি হবে, তার মানে যে বাড়তি জিনিসটা কোন দিক দিয়ে, এদিক দিয়ে চলে আসলো, তার মানে কি, এই যে এল এর ভিতরে যে IL যে কারেন্ট ছিল ওইটা তো সেমই থাকবে, IL সেম থাকে মানে কি, B0 সেম থাকবে। কোনো রেজিস্টরের ভিতর দিয়ে কারেন্ট যদি সেম থাকে তাহলে তো ভোল্টেজ ড্রপও সেমই থাকবে। ঠিক আছে, তার মানে ভোল্টেজ যদি বেড়েও যাও তাহলে কাহিনী কি হবে, এই বাড়তি ভোল্টেজের কারণে কি হবে, এটা বাড়বে, এটার কারেন্ট বাড়বে, এবং এই বাড়তি কারেন্টটা কোথায় দিয়ে, এই জিনার ডায়োডের ভিতর দিয়ে এদিক দিয়ে হয়ে চলে আসবে। ঠিক আছে, তার মানে কি এই IL আর এই B0 কি স্থিরই রইল। এটাই এখানে লেখা আছে দেখো, যখন ইনপুট ভোল্টেজ বেড়ে যায় তখন Bin, I এবং IZ বেড়ে যায়, এবং তখন এই অতিরিক্ত কারেন্ট জিনার ডায়োডের মধ্য দিয়ে ইনপুটে ফিরে আসে, এই যে অতিরিক্ত কারেন্ট জিনার ডায়োডের মধ্যে দিয়ে ইনপুটে ফিরে আসে, ফলে IL এবং B0 স্থির থাকে। ফলে কি IL এবং B0 স্থির থাকতেছে, এটাই তো ভোল্টেজ স্টেবিলাইজার, স্টেবল থাকতেছে জিনিসটা। ঠিক আছে, আউটপুট ভোল্টেজ এবং আউটপুট কারেন্ট স্টেবল থাকতেছে। এখন চলো দেখি যদি কারেন্টটা কি হয়ে যায়, কমে যায়, সরি ইনপুট ভোল্টেজটা কি হয়, কমে যায়। আচ্ছা ইনপুট ভোল্টেজ কমে গেলে কি হবে বলো তো, ইনপুট ভোল্টেজ কমে গেলে টোটাল কারেন্টটাও কমে যাবে না। টোটাল কারেন্ট কমে যাওয়ার মানে কি, এই যে বাড়তি সময় যে বাড়তি কারেন্ট এই দিক দিয়ে চলে আসতেছিল, এখন আর বাড়তি কারেন্টই নাই, তাহলে তো এখন আর এই দিক দিয়ে আসার কোনো প্রয়োজনই নাই। আর জিনার ডায়োডটা আমরা কি জানি, জিনার ডায়োডটা তুমি যখন করবা, প্রাইসিং করবা, তখন কি তার আউটপুটে একটা ফিক্সড ভোল্টেজ প্রদান করবো। অর্থাৎ যদি ভোল্টেজ কমেও যায়, কমে গেলেও সমস্যা নাই, কমে গেলে এই কারেন্টও কমে যাবে। এই কারেন্ট কমে গেলে কি হবে, আগে যে বাড়তি কারেন্টটা এদিক দিয়ে আসতেছিল এখন তো বাড়তি কারেন্টই নাই, তাহলে তো এই দিক দিয়ে আসার প্রয়োজনও নেই, এই দিক দিয়ে আসা বন্ধ হয়ে যাবে। আর এই যে জিনার ডায়োডের কারণে কি আউটপুটে একটা ফিক্সড ভোল্টেজ প্রদান করবে, এটাই এখানে লেখা আছে। আবার যখন ইনপুট ভোল্টেজ কমে যায় তখন I এবং Bin এবং IZ কমে যায়, ফলে IL এবং B0 স্থির থাকে। মূলত এইভাবেই জিনার ডায়োডের মাধ্যমে কি আউটপুট ভোল্টেজকে স্থির রাখা হয়। এখন শোনো, বেসিক ইলেকট্রনিক্সে তুমি বর্ণনা কী লিখতেছো সেটার থেকে বেশি ম্যাটার করে তুমি ফিগারটা কী আঁকছো। চিত্রটা সবসময় একজাক্টলি সুন্দর করে আঁকার চেষ্টা করবা, চিত্রটা যেন ভুল না হয়। দরকার হলে স্কেল দিয়ে মেপে মেপে সুন্দর করে, আমি তো একটা ফ্রি হ্যান্ড রাখছি, হ্যাঁ এর থেকে আরও অনেক সুন্দর করে আঁকবা, ফ্রি হ্যান্ড রাখবা না। ঠিক আছে, ফ্রি হ্যান্ড আঁকার দরকার নেই, সময় তোমার কাছে অ্যাভেলেবেল আছেই। সুন্দর করে পেন্সিল দিয়ে, ভালো পেন্সিল কিনে নিয়ে যাবা, দেখবা কোনটার পেন্সিলের রং গাঢ় হয়। ঠিক আছে, আর অনেকের কোশ্চেন থাকে যে ভাইয়া চিত্র কি পেন্সিল লাগবে না কলমে আঁকবো। দেখো চিত্র পেন্সিল কলমে আঁকছো এটা নিয়ে কোনো সমস্যা নাই, দুইটারই সুবিধা অসুবিধা আছে। তুমি যদি এক্সপার্ট হও তাহলে কলম দিয়ে আঁকা ভালো, মানে এক্সপার্ট বলতে তুমি ভুল করবা না, এরকম যদি কনফিডেন্স থাকে যে ভাই আমি ভুল করবো না, তাহলে কলমে আঁকা ভালো। কেন কলমে আঁকা ভালো, কলমে আঁকলে জিনিসটা সুন্দর হয়, স্পষ্ট হয়, এবং মুছে যাওয়ার রিস্ক থাকে না। তোমাদের এই খাতাগুলো কিন্তু অনেক দিন পর দেখা হয়। সো চিত্র সবসময় কী করবা, ট্রাই করবা, যদি পারো এক্সপার্ট হও তুমি, যদি কনফিডেন্স থাকে তাহলে কলমে আঁকবা। আর যদি কনফিডেন্স একটু লো হয় যে না ভাই আমার ভুল হতে পারে, তাহলে পেন্সিল রাখবা, এবং এমন পেন্সিল সিলেক্ট করবা যেটার কালার কি হয়ে যাবে না, যেটা হচ্ছে ঘষার ফলে উঠে যাবে না, একটু ভালো কোয়ালিটির পেন্সিল সিলেক্ট করে নিয়ে যাবা। ঠিক আছে,
এবং ট্রাই করবা একটু সুন্দর করে মানে ইগুলা যেন লাইনগুলো যেন একটু গাঢ় হয়, হ্যাঁ, একটু কড়া পেন্সিল সিলেক্ট করার চেষ্টা করবা, ঠিক আছে। সো বেসিক ইলেকট্রনিক্সে তোমাদের চিত্র সুন্দর মানে চিত্র ঠিকঠাক হয়েছে মানে তুমি কি 50% মার্ক পেয়ে গেছো। আর বর্ণনা তুমি দেখো, বর্ণনা না লেখাতে পারার কিছু নাই, নিজের ভাষায় লিখলেই হবে, হ্যাঁ। আমি যেখানে বর্ণনা লিখছি আমি কিন্তু বইয়ের ভাষায় লিখি নাই, বাট তুমি যদি এইটাও সুন্দর করে লিখে দিয়ে আসতে পারো এভাবে, তারপর তুমি 8-এর ভিতরে 6+ মার্ক পাবা, ঠিক আছে, 6 থেকে 7 মার্ক পাবা তোমার লেখা যদি সুন্দর হয়। আচ্ছা, একটা কোশ্চেন আছে আমাদের নবম অধ্যায়, সেটা হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন নবম অধ্যায়, আমরা তো আগে ট্রানজিস্টর নিয়ে পড়ছি। তো অষ্টম অধ্যায় কিছু কোশ্চেন আছে, অষ্টম অধ্যায় কোশ্চেনের ভিতরে একটা কোশ্চেন আছে ভোল্টেজ স্টেবিলাইজার, ওইটা তোমরা চাইলে পড়তে পারো। ওইটা মানে খুব একটা আসার মতো কোশ্চেন না, বাট এইটা খুব আসার মতো কোশ্চেন, হ্যাঁ। সো অষ্টম অধ্যায় স্কিপ করতে পারো চাইলে কি রচনামূলকের জন্য। আর পঞ্চম অধ্যায় যেটা পড়াইলাম ওইখান থেকে আরেকটা কোশ্চেন তুমি একটু দেখে নিতে পারো, সোলার সেলের কার্যপ্রণালী, সোলার সেল কীভাবে কাজ করে, সৌরবিদ্যুৎ কীভাবে কাজ করে, নিজেরা দেখলেই বুঝবা, দেখলে চাইলে দেখতে পারো, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট আছে। তবে এইটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, কালকে ধরে রাখতে পারো যে প্রশ্ন খুলেই দেখবা যে এই জিনার ডাট বা এই কোশ্চেনটা দুইটার মধ্যে একটা কোশ্চেন ইনশাল্লাহ দেখবা যে তোমরা পাই যাবা, ঠিক আছে। আচ্ছা, চিত্রসহ একটি কমন ইমিটার ট্রানজিস্টরের কার্যপ্রণালী বর্ণনা করো, ঠিক আছে। একটা কি বলছে, চিত্রসহ একটা কমন ইমিটার ট্রানজিস্টর, এখানে ট্রানজিস্টর না থাকে কি কমন ইমিটার এমপ্লিফায়ার থাকতে পারে কথাটা, তার মানে কি তোমার এরকম কমন ইমিটার কথাটা থাকবেই, ঠিক আছে। চিত্রসহ একটি কমন ইমিটার এমপ্লিফায়ার অথবা চিত্রসহ একটি কমন ইমিটার ট্রানজিস্টরের কার্যপ্রণালী বর্ণনা করো, এরকম থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো প্রথমেই হচ্ছে কি আমরা এখানে একটা ট্রানজিস্টর রাখছি, যেটা হচ্ছে কি ইমিটারটা দেখো কমন আছে, ইনপুটের সাথেও ইমিটার আছে, আউটপুটের সাথেও ইমিটার আছে, ঠিক আছে। তো কীভাবে চিত্রটা আঁকবো আমি আগে বলে নিই। প্রথমে এরকম একটা ট্রানজিস্টর রাখবা, ট্রানজিস্টরের কয়টা বাহু থাকে আমরা জানি, তিনটা, এই যে একটা বাহু ইমিটার, একটা বাহু কি কালেক্টর, আরেকটা বাহু কি বেস, ঠিক আছে, আইকা ফেললা। তারপর দেখো কি ইমিটারের সাথে কি একটা রেজিস্টর আর ইমিটার রেজিস্টর, কালেক্টরের সাথে একটা রেজিস্টর আর কালেক্টর রেজিস্টর, আর এই দিক দিয়ে একটা ভোল্টেজ ডিভাইডার নেটওয়ার্ক আইকা দিলাম আমরা, ঠিক আছে, যে R1 R2। পরে এখানে যোগ করে কি আমরা বিসিসি ভোল্টেজটা দিয়ে দিলাম, যেটার মাধ্যমে কি ট্রানজিস্টরের ভাইসিং করা হয়েছে, এবং কি ইনপুট সিগন্যাল দেওয়ার জন্য কি বেসের ভিতরে কি আমরা একটা ক্যাপাসিটর দিলাম, হ্যাঁ, এই যে বেস যে টানছিলাম বেসের সাথে কোনো রেজিস্টর না দিয়ে একটা ক্যাপাসিটর দিলাম, আর এখানে আমরা ইনপুট সিগন্যালটা দিব। আর আউটপুটটা কই থেকে নিছি বলতো, আউটপুটটা যে কালেক্টর থেকে একটা লাইন বের করলাম, কালেক্টরটা কি আর ইমিটার থেকে একটা লাইন বের করে এখান থেকে আমরা আউটপুট দিলাম, এবং কালেক্টরের সাথে কি একটা কালেক্টরের সাথে একটা ক্যাপাসিটর দিলাম, যেটার নাম কি সিসি দিলাম, মানে কালেক্টর ক্যাপাসিটর আর কি, ঠিক আছে। আর ইমিটারের সাথে এই যে একটা ক্যাপাসিটর ছিল, এটা সিই মানে কি ইমিটার ক্যাপাসিটর, ঠিক আছে। আরেকবার বলি চিত্রটা কীভাবে আঁকবা। প্রথমে দেখো এই যে মনে করো আমরা একটা ট্রানজিস্টর রাখলাম, ট্রানজিস্টর কয়টা বাহু থাকে, তিনটা বাহু, এই একটা নিচের দিকে ইমিটার বাহু, ইমিটারের সাথে রেজিস্টর দিলাম, উপরে কালেক্টরের সাথে একটা রেজিস্টর দিলাম, এই যে একটা বেস বের করলাম, বেসের সাথে কি একটা ক্যাপাসিটর দিয়ে রেখে দিতে পারো আগের থেকেই। পরে কি করবো, এদিক দিয়ে একটা ভোল্টেজ ডিভাইডার নেটওয়ার্ক রাখলাম, এই যে একটা রেজিস্টর ভোল্টেজ ডিভাইডার নেটওয়ার্ক, পরে কি দুইটা যোগ করে হচ্ছে কি আমরা এখানে একটা বিসিসি সাপ্লাই দিলাম, ঠিক আছে। পরে এখানে ইনপুট দিলাম, এখানে আউটপুট দিলাম। এখন অ্যাম্প্লিফায়ারের কাজ কি, যেমন ডায়োডের কাজ কী ছিল, ডায়োডের কাজ ছিল কি রেকটিফিকেশন করা, অর্থাৎ এসিকে ডিসি বানানো। আর এমপ্লিফায়ারের কাজ জন্য আমরা কি পড়ছিলাম, ট্রানজিস্টরের কাজ হচ্ছে কি দুই রকমের কাজ পাওয়া যায়, একটা হচ্ছে কি ইলেকট্রনিক সুইচ হিসেবে, আর মেইনলি যে কাজটা করে সেটা হচ্ছে কি যে ট্রানজিস্টর এমপ্লিফিকেশন করে। হোয়াট ইজ এমপ্লিফিকেশন হচ্ছে এরকম জিনিস যেটা কি করে ছোটো সিগন্যালকে বড় সিগন্যালে রূপান্তর করে, অর্থাৎ ইনপুটে তুমি ছোটো সিগন্যাল দিবে, আউটপুটে কি বড় সিগন্যাল পাবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে কমন ইমিটারের অ্যাম্প্লিফায়ারের কাজও কী হবে, সেম কাজই হবে। আর ইনপুটে আমরা ছোটো সিগন্যাল দিব, আউটপুটে দেখবো কি এই সিগন্যালটা বড় আকারে পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, আরেকটু জিনিস আমরা পড়ছিলাম যে ট্রানজিস্টরের কি বায়াসিংয়ের দুইটা নিয়ম আছে, বেস ইমিটার তারে ফরওয়ার্ড করতে হয়, অর্থাৎ ইনপুট তারে ফরওয়ার্ড করতে হয়, আর বেস কালেক্টর তারে কী করতে হয়, রিভার্স করতে হয়, তাই না। আচ্ছা, এই তো। আচ্ছা, এখানে আমরা কি দেখো এখানে একটি কমন ইমিটার অ্যাম্প্লিফায়ার দেখানো হয়েছে। এখানে ইনপুট সিগন্যালকে ট্রানজিস্টরের বেস এবং ক্যাপাসিটরের মাধ্যমে প্রয়োগ করা হয়েছে। দেখো এই যে ইনপুট সিগন্যালটা যে আমরা দিছি কোথায় দিয়ে দিছি, ট্রানজিস্টরের বেস দিয়ে দিছি, এবং কিসের মাধ্যমে, এই যে বেস ক্যাপাসিটরের মাধ্যমে, বেস ক্যাপাসিটর সিইনের মাধ্যমে কী করছি আমরা প্রয়োগ করছি। আর আউটপুটটা কই থেকে নিছি বলতো, আউটপুটটা দেখো এই যে ইমিটার আর কালেক্টরের মাঝখান থেকে, আউটপুট ইমিটার এবং কালেক্টরের মাঝখান থেকে কি কালেক্টর ক্যাপাসিটরের মাধ্যমে নিছি, এটা এখানে লেখা আছে প্রথমে, হ্যাঁ। এখানে ইনপুট সিগন্যালকে ট্রানজিস্টরের বেস ক্যাপাসিটর সিইনের মাধ্যমে প্রয়োগ করা হয়েছে, এবং কালেক্টর ও ইমিটারের মধ্যে সিসি ক্যাপাসিটর হতে আউটপুট নেওয়া হয়েছে। দেখো ইনপুট এখানে দিছি, আর আউটপুট কই থেকে এই যে এখান থেকে নিছি, এটাই লেখা হয়েছে। তো কাহিনী কী হবে, অলরেডি দেখো এই যে এখানে একটা ভোল্টেজ সোর্স আছে না, এই ভোল্টেজ সোর্স আর এই যে এই নেটওয়ার্কের মাধ্যমে কি অলরেডি কিন্তু ট্রানজিস্টরটা আমার যে নিয়মে বাইসিং করার কথা সেই নিয়মে কিন্তু অলরেডি বাইসিং হয়ে আছে,
ঠিক আছে, অর্থাৎ এই যে বেস ইমিটার ফরওয়ার্ড হয়ে রয়েছে আর বেস কালেক্টর কি রিভার্স হয়ে রয়েছে অলরেডি। এখন তুমি কি করলা, এইখান দিয়ে এই দেখো আরেকটা সিগন্যাল দিছো অলরেডি, কিন্তু ব্যাটারির মাধ্যমে এই যে সিসি ব্যাটারির মাধ্যমে কিন্তু তুমি এটারে ফরওয়ার্ড করেই রাখছো। এখন কি করলা, এখানে কি করলা, ইনপুটে আরেকটা সিগন্যাল দিছো। আচ্ছা, ইনপুটের সিগন্যালের দুইটা হাফ সাইকেল আছে না, একটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল, একটা হচ্ছে কি নেগেটিভ হাফ সাইকেল না? আচ্ছা, পজিটিভ হাফ সাইকেলের সময় কি হবে, এই যে বেস প্রান্ত এটা দিছো কোথায়, এখানে দিছো, তাহলে এই প্রান্তটা হবে পজিটিভ, এই প্রান্তটা হবে কি নেগেটিভ। আচ্ছা, এটা কি ট্রানজিস্টর দেখো তো, এন পিএন ট্রানজিস্টর না, তাহলে মানে এটা এন, এটা পি, এটা এন। এখন আগে থেকে তো এটা ফরওয়ার্ড হয়েছিল, তারপরে তুমি কি করলা দেখো, এই যে এই পজিটিভ প্রান্তটা এখানে দিছো আর নেগেটিভ প্রান্ত এখানে দিছো, তাহলে পজিটিভের সাথে পজিটিভ দিছো আর নেগেটিভের সাথে কি নেগেটিভ দিছো, তাহলে কি আগের থেকে যে ফরওয়ার্ডটা ছিল ওই ফরওয়ার্ডটা আরও বৃদ্ধি পেল না? যেটা বলতেছিলাম, আগের থেকে কি ছিল, ফরওয়ার্ড হয়েছিল। এখন তুমি কি করলা, ইনপুটে যখন সিগন্যাল দিলে, ইনপুট সিগন্যালের পজিটিভ হাফ সাইকেলের সময়, পজিটিভ হাফ সাইকেল মানে কি এই প্রান্ত পজিটিভ এই প্রান্ত নেগেটিভ, আর এখানে আসেও কি দেখো তো পি আছে না, মানে পজিটিভের সাথে পজিটিভ দিছো, নেগেটিভের সাথে নেগেটিভ দিছো, তার মানে আগের থেকে ফরওয়ার্ড ছিল, এখন কি হলো আরেকটু ফরওয়ার্ড বৃদ্ধি পেলো, মানে আরেকটা, এটাও তো ফরওয়ার্ডই ব্যাস হয়েছে, পি এর সাথে পি দিছো, এনের সাথে এন দিছো, তার মানে কি ফরওয়ার্ড হয়েছে না? তো আগের থেকে তো এই ব্যাটারির কারণে ফরওয়ার্ড হয়েছিল, এখন কি হলো আরও নতুন করে সিগন্যাল, ইনপুট সিগন্যাল আসার কারণে কি আরও ফরওয়ার্ড ভোল্টেজটা কি হলো বৃদ্ধি পেলো। তাহলে কী হবে, ফরওয়ার্ড বায়াস বৃদ্ধি পাওয়ার ফলে কী হবে, ফরওয়ার্ড বায়াস বৃদ্ধি পাওয়া মানে কি হচ্ছে, ট্রানজিস্টরের ভিতর দিয়ে কারেন্ট বেশি যাবে। আগেই তো ফরওয়ার্ড হলে কি কারেন্ট যায়, এখন যদি আরেকটু বেশি ফরওয়ার্ড হয় তাহলে আরেকটু বেশি কারেন্ট যাবে, তখন কি এই যে আউটপুট কালেক্টরের ভিতরে কি কারেন্ট বেড়ে যাবে, আউটপুট কালেক্টর কারেন্ট বেড়ে যাওয়া মানে কি এই কারেন্টটা দিক দিয়ে যাবে, কালেক্টরের ভিতর দিয়ে যাবে, ভিতর দিয়ে যাওয়ার সময় রেজিস্টার আরসি পাবে না, মানে রেজিস্টারের ভিতর কি ড্রপ হবে, তখন কি হবে এই যে কালেক্টরের যে ড্রপ আছে এটাও কি হয়ে যাবে, বৃদ্ধি পেয়ে যাবে। মানে মোট কাহিনী হইতেছে, ইনপুটে তুমি যখন সিগন্যাল দিলা, ইনপুট সিগন্যালের পজিটিভ হাফ সাইকেলের সময় ফরওয়ার্ড বায়াসটা কী হয়, বৃদ্ধি পায়, ফরওয়ার্ড বায়াস বৃদ্ধি পাওয়ার ফলে কী হয়, ট্রানজিস্টরের কালেক্টর কারেন্ট বৃদ্ধি পায়, কালেক্টর কারেন্ট বৃদ্ধি পাওয়ার কি এখানে যে ড্রপ আছে এই ড্রপটা বৃদ্ধি পায়, ফলে কি তাহলে ইনপুটে তুমি ছোটো সিগন্যাল দিলে দেখো এই সিগন্যালটা কি আউটপুটে তুমি বড় আকারে পাইতেছো, এটাই হচ্ছে মেন কাহিনী, এখানে এটাই লেখা আছে, দেখা এখানে ইনপুট সিগন্যালে ট্রানজিস্টরের বেসের মাধ্যমে প্রয়োগ করা হয়েছে এবং কালেক্টর ইমিটারের মাধ্যমে আউটপুট গ্রহণ করা হয়েছে, এগুলো তো আগেই বলছি কী কী কাহিনী হয়েছে। তারপরে হচ্ছে কি, ইনপুটে যখন তুমি পজিটিভ হাফ সাইকেল প্রয়োগ করা হয় তখন এর বেসে ফরওয়ার্ড ভ্যালুস বৃদ্ধি পায়। এই যে ইনপুটে পজিটিভ হাফ সাইকেল দিলা মানে কি, কোথায় দিছো, বেসে দিছো, এটা এটা পজিটিভ, এটা কি নেগেটিভ, পজিটিভ হাফ সাইকেলের সময় তো তাই হবে, তার মানে কি ফরওয়ার্ড ভোল্টেজটা কী হবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, ফলে কি বেশি পরিমাণ কালেক্টর কারেন্ট প্রবাহিত হয়। ফরওয়ার্ড বলতে পাওয়া মানে কি ট্রানজিস্টর কারেন্ট বেশি বৃদ্ধি পাবে, আর ট্রানজিস্টর কারেন্ট আমরা কোন থেকে আউটপুট নিই, কালেক্টর থেকে, তার মানে কি কালেক্টর কারেন্ট কী হবে, দিন শেষে বৃদ্ধি পাবে, ফলে আইসি আর সি ড্রপ বৃদ্ধি পাবে। এই যে কালেক্টর কারেন্টটা কোন দিকে, এদিক দিয়ে তো যাবে তাই না, এদিক দিয়ে যাওয়ার সময় রেজিস্টারে ড্রপ হবে, আইসি আর সি ড্রপ বৃদ্ধি পাবে, ফলে কি ইনপুটের এই যে ছোটো সিগন্যাল যে ছিল আউটপুটে কি এটা আমরা বড় আকারে পাবো। ঠিক আছে, তো আবারও বলতেছি, এখানে বর্ণনা তো তুমি তোমার মতো লিখবা, একটু একটু যদি মিসও হয়ে যায় দু একটা লাইন, তো মেজর লাইনগুলো মিস করো না, মেন যে কাহিনী সেটা রাখো, দু একটা লাইন ছোটোখাটো দু একটা লাইন যদি মিস হয়ে যায়, ইটস নট এ বিগ ডিল। ঠিক আছে, সো তোমাদের মেইন কাহিনী হচ্ছে যেটা মেইন ফোকাস থাকবে, যেন ফিগার না ভুল হয়, চিত্র না ভুল হয় এবং চিত্র সুন্দর হয়। ঠিক আছে, বাদ বাকি যে জিনিসপত্র আছে সেটা নিজের মতো করে লেখার চেষ্টা করবা। ঠিক আছে, তো সবার জন্য শুভকামনা রইল।